সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 1 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে, ঠিক আছে। দেখো তোমাদের প্রথমে সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় পড়তে হবে বা কোন কোন গল্প কবিতা রয়েছে। নব নব সৃষ্টি, আকাশের সাতটি তারা, চিঠি, আবহমান আর রাধারানী, ঠিক আছে। এই তোমাদের গল্প প্রবন্ধ এবং তোমাদের যে কবিতা রয়েছে এগুলো কিন্তু পড়তে হবে। এছাড়া সহায়ক বই থেকে বা সহায়ক পাঠ থেকে কনভার্স নামে যে তোমাদের অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু পড়তে হবে। এর সাথে তোমাদের ব্যাকরণ থেকে বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম সম্পর্কে বিস্তারিত আলোচনা, নির্মিতি অধ্যায় থেকে ভাবার্থ ও সারাংশ, ঠিক আছে। এইগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে রয়েছে, এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। তো এরপর আমরা তোমাদের একটি নমুনা প্রশ্নপত্র দেখবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে জানাবে। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, ঠিক আছে। দেখো এই কোশ্চেন পেপারটির 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে বলা হচ্ছে যা কখনো বাসি হয় না তা হলো দুঃখ, যন্ত্রণা, দারিদ্র্য না বেদনা। তো যা কখনো বাসি হয় না তা হলো দুঃখ, ঠিক আছে। অপশন ক এখানে সঠিক উত্তর হবে। 2 নম্বর স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে পাঠ্যাংশের চিঠিটি লিখেছিলেন 27 জুলাই, 28 জুলাই, 29 জুলাই না 30 জুলাই। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 29 জুলাই, ঠিক আছে। অপশন গ এটা। 3 নম্বরে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে, ইকবালকে, চেতন ভগতকে না হরচন্দ্র রায়কে। তো হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়, উত্তর হবে প্রেমচন্দ্রকে। অপশন ক এটা। 4 নম্বর পক্ষী সম্মেলনে গিয়ে হোটেলের কত নম্বর ঘরে কার্ভাস ও শঙ্কু উঠেছিলেন? 70, 71, 72 না 74। সঠিক উত্তর হবে 71। 5 নম্বর হচ্ছে দুলোক শব্দটির সন্ধি বিচ্ছেদ রূপ হলো দুই যোগ লক, দুই যোগ লোক, দুঃ যোগ লোক, দ্বি যোগ লোক না দ্বীপ যোগ লোক। সঠিক উত্তর এখানে লিখবে দ্বীপ যোগ লোক, ঠিক আছে। দ্বীপ যোগ লোক, অপশন ঘ এটা। 6 নম্বর ধোঁয়াশা কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, সংকর শব্দ, দেশি শব্দ না জোড় কলম শব্দ। তো ধোঁয়াশা এটি হচ্ছে জোড় কলম শব্দ। এরপর 7 নম্বর তব্য কোন শ্রেণীর প্রত্যয়? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, ধাতব্য, ধাতবয়ব প্রত্যয় না কোনোটি নয়। তো তব্য এটা কোন শ্রেণীর প্রত্যয়? উত্তর হবে কৃত প্রত্যয়, অপশন কয়েকটা। 2 নম্বর দেখে কম বেশি 15 শব্দে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে এখানেও। 2-1 দেওয়া আছে ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, কেন এরূপ বলেছেন লেখক? তথ্য লিখবে বাঙালি হিন্দুরা সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তাদের বিরোধী, বাঙালি মুসলমানরাও একই কাজ করে, তাই লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন। 2 নম্বর রাধারানী বড় বালিকা, পথিকের এই ধারণা কিভাবে হয়েছিল? উত্তর লিখবে রাধারানীর গলার স্বর শুনে পথিকের এই ধারণা হয়েছিল। 3 নম্বর হচ্ছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কথার ভাবার্থ কি? তো উত্তরটা লিখবে নোটে গাছটা বুড়িয়ে ওঠে বলতে মানুষের শৈশব থেকে বার্ধক্যে উপনীত হওয়াকে কবি বুঝিয়েছেন। 4 নম্বর আকাশে 7টি তারা কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ রয়েছে? তো কামরাঙা, ঠিক আছে, হিজল, কাঁঠাল, জাম, ধান, কলমি, সর ও বট গাছের কথা উল্লেখ রয়েছে। 5 নম্বর জাদুকর আরগাসের প্রকৃত নাম কি ছিল? উত্তরটা হচ্ছে দেমিনগো বার্তালেমে সারমিয়েন্তো, ঠিক আছে। এটা হচ্ছে জাদুকর আরগাসের প্রকৃত নাম। 6 নম্বর হচ্ছে কার্ভাসের মূল্য হিসাবে অর্গাস শঙ্কুকে কত মূল্য দিতে চেয়েছিলেন? উত্তরটা হবে এখানে 10,000 এক্সুডো, ঠিক আছে। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণ কি আলাদা? উত্তর লিখবে হ্যাঁ, সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণ হচ্ছে আলাদা। 8 নম্বর সাপেক্ষ সর্বনাম কাকে বলে? উত্তর হচ্ছে যে সর্বনাম পদগুলি একটির সাপেক্ষে আর একটি ব্যবহৃত হয়, অর্থাৎ বাক্যের মধ্যে একটিকে ব্যবহার করলে অপরটিকেও ব্যবহার করতে হয়, তাদের সাপেক্ষ সর্বনাম বলে। যেমন হচ্ছে উদাহরণ হিসাবে লিখতে পারি আমরা যে সে, ঠিক আছে, যে সয় সে রয় এইগুলো। এরপর 9 নম্বর হচ্ছে ক্রমবাচক বিশেষণের দুটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে প্রথম, দ্বিতীয় এইগুলো। 3 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের
কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দেওয়া। প্রশ্নের মান 3 নম্বর। ঠিক আছে, 3-এর 1-এ দেওয়া আছে রাধারানী গল্প অবলম্বনে পথিক চরিত্রটির পরিচয় দাও। তো বঙ্কিম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী কাহিনীর শেষে জানা যায় পথিকের নাম রুক্মিণী কুমার। ঠিক আছে, এরপর লিখছি অন্ধকারে পথ হাঁটতে গিয়ে অনিচ্ছায় ও ভুলক্রমে বালিকা রাধারানীর ঘাড়ের ওপর পড়েন। না এই পথিক। ঠিক আছে, রাধারানীর কান্না শুনে তার চমক ভাঙে। তিনি যখন রাধারানীর অবস্থা সম্পর্কে জানতে পারেন তখন একটি অসহায় বালিকাকে তার বাড়িতে পৌঁছিয়ে দেন। ঠিক আছে, বালিকার অবিকৃত মালা 4 পয়সার বিনিময়ে কিনে নিলেও দিয়েছেন টাকা। তিনি দাতা, দানশীলতা তার চারিত্রিক গুণ। এই গুণের আরও পরিচয় হলো রাধারানীর জন্য শাড়ি কিনে পাঠানো, নিজের নাম স্বাক্ষরিত নোট ফেলে যাওয়া। ঠিক আছে, পরের প্রশ্ন 3-এর 2 নম্বর। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে? কথাটির অর্থ বুঝিয়ে দাও। তো এখানে তাহারা বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশের অন্তর্গত রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে এই কথার অর্থ আমাদের বুঝিয়ে লিখতে হবে। রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে একজনের পরিচয় হয়। রাধারানীকে সাহায্যের জন্য সে তার কাছ থেকে মালা কেনে, তার জন্য কাপড় পাঠানোর ব্যবস্থা করে, এমনকি নিজের ও রাধারানীর নাম লেখা একটি নোটও তাদের ঘরে রেখে যায়। কিন্তু রাধারানীরা দরিদ্র হলেও লোভী নয়। সেই ব্যক্তি তাদের জন্য যা দিয়েছিল তাই যথেষ্ট ছিল। তাই উপকারীর চিহ্নস্বরূপ সেই নোটটি তারা খরচ করেনি। ঠিক আছে, খরচ করেনি আর কি, সেই নোটটি তারা রেখে দিয়েছিল। 4 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 4-এর 1-এ দেওয়া আছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কেশবতী বলার কারণ কি? ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের কবিতা থেকে। প্রশ্নে দেখো তোমরা উত্তর লিখছি। উদ্ধৃত পংক্তিটি কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যা রূপে কল্পনা করেছেন। ঠিক আছে, এবার তাকে কেশবতী বলার কারণ কি সেটা আমাদের লিখতে হবে। তোমরা এখানে লিখছি গ্রাম বাংলার সন্ধ্যাকে তিনি এক মানবী রূপে কল্পনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার। কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। তাহলে 2 নম্বর হচ্ছে কিন্তু বিঘ্নও আছে বহু। কে কাকে এ কথা বলেছেন? তিনি কোন কোন বিঘ্নের কথা উল্লেখ করেছেন? ঠিক আছে, তো এখানে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে এ কথা বলেছেন। ঠিক আছে, কোন কোন বিঘ্ন বা কোন কোন বাধার কথা তিনি বলেছেন? ভারতবর্ষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব, জাতিভেদ, অস্পৃশ্যতা ইত্যাদি দেশের উন্নতির কাজে বিঘ্ন হয়ে দাঁড়াতে পারে। তিনি এইসব বিঘ্নের কথা উল্লেখ করেছেন। 5 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 5-এর 1-এ দেওয়া আছে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন? আমরা উত্তর লিখছি উদ্ধৃতাংশে কেশবতী কন্যার কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন? উত্তর লিখছি আমরা সন্ধ্যের অন্ধকারকে ধীরে ধীরে গ্রাম বাংলার প্রকৃতির বুকে নেমে আসতে দেখেছেন কবি। অন্ধকার নেমে আসছে হিজল, কাঁঠাল, জাম গাছের উপরে। কবি কল্পনা করেছেন আকাশে আছে এক রূপসী কেশবতী কন্যা। সেই রমণীর খোলা চুলের রাশি যেন স্পর্শ করছে এই গাছের মাথাকে। কবি তার মাথার উপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন। এই কন্যা কবির কল্পনা। তাই বাস্তব পৃথিবীর পথে এই কন্যাকে কোনো দিন দেখতে পাওয়া যায় না। সে শুধু কবির কল্পনাতে মূর্ত হয়ে আছে। ঠিক আছে, এরপর 5-এর 2 নম্বর। ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে? পিপাসা ফুরোয় না বলতে কি বুঝিয়েছেন? আমরা উত্তর লিখছি এখানে জীবন জীবিকার স্বার্থে কিংবা বিত্ত বৈভবের টানে গ্রামের কেউ কেউ শহরমুখী হয়ে শহরবাসী হয়েছে, কিন্তু গ্রামের শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ ও তার অপার সৌন্দর্য ওই শহরবাসী মানুষটি ভুলতে পারেনি। গ্রামের সহজ সরল জীবনধারা আজও তাকে টানে। তাই গ্রামে ফেরার তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে জেগে ওঠে। ফিরে আসার প্রবল ইচ্ছা ও আকুতি হলো তার দুরন্ত পিপাসা। ঠিক আছে, নেক্সট আমরা লিখছি শহরবাসী ওই মানুষটির গ্রামে ফেরার দুরন্ত ইচ্ছা ও আকুলতা মরে যায় না। অতীত গ্রাম জীবনের শিকড়ের টান
বারবার তাকে গ্রামে এনে ফেলে, ঠিক আছে। অবকাশ অবসরে গ্রামের সঙ্গে আসা যাওয়া আসার যোগসূত্র থেকে যায়, তাই এই পিপাসা কখনো ফুরোয় না। পরের প্রশ্ন 6 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। এখানে 6 রেখে দেওয়া আছে নবনব সৃষ্টি প্রবন্ধে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? আমরা লিখছি প্রথম পাঠের উত্তরটা। লেখক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন কারণ কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না, ঠিক আছে। এরপরের পাঠের উত্তর লিখছি আমরা। পরিবর্তে নিজের শব্দ ভাণ্ডারে তার খোঁজ করে। ওকে, নিজের ভাণ্ডারে থাকা ধাতু ও শব্দের সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণে সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে, ঠিক আছে। এবার আমরা লিখছি ইংরাজি বাংলাকে কেন আত্মনির্ভরশীল ভাষা বলা হয় না। তো বর্তমান যুগের ইংরাজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়, কারণ হচ্ছে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনীয় ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ গৃহীত হয়েছে এবং হচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 6-2 নম্বর দেখে চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। তোমরা লিখছি এখানে উত্তরটা। মহান সাধক স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রকৃত ভারত প্রেমী। তিনি আজীবনকাল তার কাজের মধ্য দিয়ে ভারতের সামাজিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের নিরলস প্রচেষ্টা করে গেছেন। স্বামীজি বিশেষ করে ভারতের পিছিয়ে পড়া নারী সমাজকে নিয়ে চিন্তিত। তিনি মনে করেছেন মিস নোবেল এর শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা ভারতের নারী সমাজকে এগিয়ে নিয়ে চলতে পারে। আবার আমরা স্বামীজির কলমে ভারতবাসীর কুসংস্কারাচ্ছন্ন ভাবনা, পরাধীন মানসিকতা, জাতি ভাবনা প্রভৃতি সম্পর্কে গভীর খেদ লক্ষ্য করতে পারি। এভাবে স্বামীজির লেখনী থেকে তার তীব্র দেশপ্রেমের পরিচয় সুস্পষ্টভাবে পাওয়া যায়, ঠিক আছে। পরের প্রশ্ন 7 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর। হাতে রেখে দেওয়া হচ্ছে ম্যালিফাউল পাখি কোন দেশে দেখা যায়, এর বিশেষত্ব কি, ঠিক আছে। কারভাস গল্প থেকে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। দেখো ম্যালিফাউল পাখি অস্ট্রেলিয়াতে দেখা যায়, এর বিশেষত্ব কি না, এরা মাটিতে বাসা তৈরি করে। বালি, মাটি আর নানা রকম উদ্ভিজ দিয়ে তারা একটি ঢিপি তৈরি করে, আর তার ভিতরে ঢোকার জন্য একটি গর্ত থাকে। তারা বাসার ভিতরে ডিম পাড়ে, কিন্তু ডিম ফুটিয়ে বাচ্চা বের হওয়ার জন্য ডিমে তা দেয় না। ম্যালিফাউলরা কোনো এক আশ্চর্য ও অজ্ঞাত কৌশলে বাসার ভিতরের তাপমাত্রা ঠিক 78 ডিগ্রি ফারেনহাইট রাখে। এই 1 ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না। বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই থাকুক না কেন, তাদের বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটে স্থির থাকে। এই উষ্ণতায় ডিম ফুটে শাবক বেরোনোর জন্য আদর্শ। এরপরে প্রশ্ন হচ্ছে 7-2 নম্বর। কার্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজ পেলাম। কোন ঘটনায় বক্তা এই প্রমাণ পেয়েছেন? তোমরা উত্তর লিখছি। সত্যজিৎ রায় রচিত কার্ভাস গল্পে একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। বিকেলে বৃষ্টি থেমে গেলে বাইরে কাকেদের প্রচণ্ড কোলাহল শোনা যায়। প্রফেসর শঙ্কু তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালে সে ফিরে এসে জানায় যে ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে, তাই কাকেরা এত চেঁচাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে কার্ভাস প্রফেসরের ঘর থেকে বেরোনোর কোনো রকম আগ্রহ দেখায়নি। এই ঘটনায় প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে কার্ভাস নিজেকে সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 8-এ রেখে দেওয়া আছে ভাবার্থ লেখো, ঠিক আছে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো এটার এই যে কবিতাটা রয়েছে এটার ভাবার্থ লিখতে হবে, অথবা 8-2 নম্বর যে কোনো একটি লিখতে হবে, সারাংশ লিখতে হবে অথবা ভাবার্থ লিখতে হবে, ঠিক আছে। দেশ সম্বন্ধে একটি
দেশ সম্বন্ধে একটি কথা খুব স্পষ্ট বুঝতে হবে, দেশ কেবল মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়েও গড়া। দেশকে ভালোবাসতে হবে, মনে রাখতে হবে যে দেশের সবচাইতে বড় সম্পত্তি হলো দেশের মানুষ। দেশের জনবল একটি মস্ত বড় বল। জনসংখ্যার দিক থেকেও ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম দেশগুলির অন্যতম। তোমরা বোধহয় জানো তোমাদের এদেশে প্রায় 130 কোটিরও বেশি লোক বাস করে। সারা পৃথিবীর 1/6 লোক বাস করে ভারতবর্ষে, গর্ব করার মতো কথা বটে। ঠিক আছে, তো এটার সারাংশ তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এই অংশটার সারাংশ লিখতে হবে। তো দেখো, এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের তোমাদের সিলেবাস এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্ন ও উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। চাইলে তোমরা সেই পিডিএফগুলো সেখান থেকে নিতে পারো, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও পেয়ে যাবে, চাইলে পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।